আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে স্বস্তি ব্যানার্জি স্মারক বক্তৃতার সূচনা হচ্ছে আজ অরিন্দম চক্রবর্তীর মতো একজন মৌলিক চিন্তাবিদের বক্তৃতার মাধ্যমে। কার পঞ্জর সুকিম উপনিষদ উদ্যান কেলি কলকণ্ঠীম আগম বিপিন ময়ূরীম আর্যাম সরস্বতীম অনুভাবয়ে গৌরীম। আমি ভাবছিলাম যে সং বাংলায় অবশ্য বিপরীত মানে একটা বিচিত্র পোশাক সেজে নাচানাচি করাকে সং সাজা বলে, কিন্তু সং কথার সংস্কৃত মানে যেটা বাংলার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সম্বন্ধ শব্দের মধ্যে আছে। সং মানে টুগেদার, একসঙ্গে। আর সেটা দিয়ে আমাদের আজকে উদ্বোধনী সঙ্গীত শুরু হয়েছে অথর্ববেদের মন্ত্র সঙ্গচ্ছত্বম সঙ্গবদত্বম সঙ্গব মনাংসি জানন্দাম। ওই মন্ত্রটিকে নিয়েই পুরো সম্বন্ধের বক্তৃতা দেওয়া যায়, তার কারণ ওর পরে আমাদের সকলের আকুতি যেন সমান হয় এরকম কথাবার্তা আছে। সমানই বা আকুতি, সমানা হৃদয়ানি বা ইত্যাদি। যতদিন ভাবি, যতদিন বাঁচি, ততদিন ভাবি। সকলের বিষয়ে সেটা সত্যি, এবং যেরকম এবং সব ভাবনা, সমস্ত ভাবনা, যে ভাবনা থেকে, যে ভাবনাকে কখনো অস্বীকার করা যায় না বলে ডেকার্ট তার প্রথম নিশ্চয়, সমস্ত সংশয়ের মধ্যে এই সংশয় তিমিরও মাঝে না হেরি গতি অবস্থার থেকে বেরোনোর জন্য একটু আলো তিনি পেলেন। আমি ভাবছি এই কথার থেকে, যা ল্যাটিন ভাষাতে কজিটো বা কগিতো বলে থাকে। এই ভাবনাতে সবসময় আমি আজকে বলতে চাই যে সেটা যুক্তি দিয়ে উপপত্তি করা যাক আর না যাক, এই ভাবনার মূলে আছে সম্বন্ধ। ভাবনার মূলে আছে সম্বন্ধ। অনেকদিন থেকেই যেহেতু বাঙালি খুব একটা অ্যাথলেটিক নয়, এবং মিলিটারিতে বাঙালির যোগাযোগ কেবল আমাদের নেতাজি আজাদ ইনফৌজ করেছিলেন, এইরকম জেনারেল চৌধুরী বলে একজন ছিলেন, কিন্তু বাকিরা সকলেই চিন্তা নিয়েই কাজকর্ম করেছেন। কিন্তু সেইটার কম্পেনসেট করবার জন্যে বাঙালিরা অনেক দিন ধরেই সেই সন্ত্রাসবাদীদের যুগ থেকে আরম্ভ করে সিপিএম তৃণমূলের যুগ পর্যন্ত একটাই শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে সংগ্রাম। হ্যাঁ, সবসময় যুদ্ধ করছে তারা ইত্যাদি। কার সঙ্গে যুদ্ধ করছে সেটা খুব স্পষ্ট নয়। সুকুমার রায় একটু স্পষ্ট করার চেষ্টা করেছিলেন ছায়াবাজি বলে একটা কবিতার মধ্যে, যে একটা ছায়ার সঙ্গে লড়াই করে। যতদিন বাঁচি ততদিন ভাবি, যেন আমরা একসঙ্গে চলি, এই প্রার্থনা সঙ্গচ্ছত্বম। কিন্তু যেটা মূল সমস্যা সম্বন্ধ নিয়ে, সেই সমস্যাটা হচ্ছে একেবারে প্রথম থেকেই সেটার দিকে আমি একটু দৃষ্টিপাত করাতে চাই। দুটো যদি জিনিস থাকে, আমি কিছুটা ওইটার মধ্যে বলেছি, দুটো জিনিস, বাবা আর মেয়ে। হ্যাঁ, যেরকম আমার মাস্টারমশাই প্রদ্যোৎ বাবু
এবং কেয়া, দুজন জিনিস, তাদের মধ্যে একটা সম্বন্ধ। আবার জমিদার অর্থাৎ জমি, এই জমিদার অর্থাৎ জমি, এইটা নিয়ে বাঙালিরা খুব একটা হিন্দি কবিতা শোনে না, কিন্তু এটা নিয়ে একটি অপূর্ব কবিতা আছে। আমি যদি খুঁজে পাই, পরে আর সময় হবে না, আমি এখনই, আপনারা অনেকে হয়তো অকাল প্রয়াত হিন্দি ছবির অভিনেতা ইরফান খানের গলায় এই কবিতাটি হয়তো শুনে থাকবেন, আমি জানি না কে শুনেছেন না শুনেছেন। কবিতাটির ভাবটা এরকম, উনুন মাটির, হিন্দি কবিতাকে আমি বাংলা করছি। কবিতাটির নাম ঠাকুর কা কুয়া, জমিদারের কুয়ো। উনুন মাটির, দেখুন সবকটা সম্বন্ধের কথা। সম্বন্ধবাচক বাংলা শব্দ হচ্ছে র। মাটির উনুন, উনুন মাটির, মাটি পুকুরের, পুকুর জমিদার বাবুর, খিদে রুটির, রুটি বাজরার, বাজরা ক্ষেতের, ক্ষেত জমিদার বাবুর, বলদ জমিদার বাবুর, লাঙল জমিদার বাবুর, লাঙলের ওপরে যে হাতের মুঠি, সে হাত যদি বা আমার নিজের, কিন্তু ফসল জমিদার বাবুর। কুয়ো জমিদার বাবুর, কুয়োর জল জমিদার বাবুর, ক্ষেত খামার জমিদার বাবুর, গলি পাড়া ঘর দোর জমিদার বাবুর। তাহলে আমার বলতে কি রইল? গ্রাম, শহর, দেশ। এই হচ্ছে কবিতা। আনফর্চুনেটলি হিন্দিতে এই কবিতা লেখা একজন অপূর্ব দলিত কবির, যার নাম বাল্মীকি, ছদ্মনাম। আমার সৌভাগ্য হয়েছিল প্রায় 4 মাস সিমলা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ এই বাল্মীকির সঙ্গে সময় কাটানো। এই বাল্মীকির লেখা কবিতার বইয়ের নাম এঁটো। এঁটো মানে জুঠান, জুঠা হয়ে যায়, খাবার এঁটো হয়ে যায়। সেই অপূর্ব তার কবিতা। অনেকে মনে করে এই যে যতদিন বাঁচি ততদিন ভাবি, অনেকে মনে করে এই ভাবনা চিন্তার ল্যাটাটা চুকিয়ে ফেললেই বেঁচে সুখ হয়। অনেক পিতৃপ্রতিম সারা দেশের, প্রায় সারা পৃথিবীর বাবা হওয়ার উৎসাহী ট্রাম্প বা আমাদের প্রধানমন্ত্রী, এরা চান সমস্ত ভাবাটা তারাই ভাববেন, বাকিরা যেন না ভাবে। আবার অন্য কেউ কই ভাবে সুখ চাই নাই মহারাজ, চেয়েছি বুঝতে কিসের সঙ্গে কিসের ছেড়ে থাকতে না পারার সম্বন্ধ। আমি কিন্তু আজকে এইসব নানান রকম কবিতা টবিতা কারেন্ট অ্যাফেয়ার্স একটু বলে সকলকে প্রলোভিত করার চেষ্টা করব, পারবো কিনা জানি না, যে লাঞ্চের আগে একটু সংস্কৃত তর্কাতর্কি শুনবার জন্য। সংস্কৃত ভাষাটা না জানলে, যেরকম ল্যাটিন ভাষা জানে না, গ্রিক ভাষা জানে না, এরকম কোনো দার্শনিক আধুনিক কালেও পাশ্চাত্যে নেই। তাদেরকে যারা নকল করে, ফুকো বা ডেলিউজ পড়ে, ডেরিডা পড়ে, তারা কিন্তু তাদের নিজেদের ক্লাসিক্যাল ভাষাটা শেখে না।
আজকে সকালে আমি রবীন্দ্রনাথের লেখাতে পড়লাম, উনি একটা মন্ত্র যেটা সকলে আওড়ায়, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যম জগৎ, ঈশোপনিষদের প্রথম মন্ত্র, সেইটার আলোচনা করেছেন শান্তিনিকেতন প্রবন্ধাবলীতে সম্পূর্ণ গ্রামার নিয়ে। এটা ক্রিয়াপদ, সপরিযোগাত শুক্রমকায়ম অব্রণম, এই পরিযোগাত শব্দটা দিয়ে কেন বোঝানো হচ্ছে? ক্রিয়াপদ দিয়ে কি ঈশ্বরকে বোঝানো ঠিক হয়েছে? তারপরে বলছেন এটা কর্তৃবাচ্য না কর্মবাচ্য। হ্যাঁ, সকলে ওনাকে মানত, জমিদারকে হিন্দিতে ঠাকুর বলে, এই জন্য ঠাকুর কাকুয়া। তো তার কথা, হি হ্যাড ক্যাপটিভ অডিয়েন্স। কিন্তু সকালবেলা উপাসনা গৃহে এই শান্তিনিকেতন বক্তৃতাগুলি উনি দিতেন, সকলের পড়া উচিত। আসল রবীন্দ্র দর্শন ইংরেজি রিলিজিয়ান অফ ম্যান, ন্যাশনালিজম, সাধনা এসবের মধ্যে নাই, শান্তিনিকেতন প্রবন্ধাবলীতে আছে। এবং সেখানে ব্যাকরণ একেবারে, সেটা একটা কালে রাম ছাগলের নাম নয়, ব্যাকরণ সিং আমরা জানি, বাঙালির জেনারেল নলেজ হচ্ছে ব্যাকরণ হচ্ছে একটা রাম ছাগলের নাম, তার নাম ব্যাকরণ সিং, হজবরলোর ক্যারেক্টার। কিন্তু ব্যাকরণকে না জানলে পরে আমরা এই সম আর বন্ধ এমন একটা গিঁট, যেটা দুটো জিনিসকে আলাদা রেখেও একসঙ্গে করে, এটাই শেষ কথা। কি করে এটা সম্ভব হয় আলাদা রেখেও একসঙ্গে করা? সে যাকে আমেরিকান উচ্চারণে আধুনিকরা বলে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যেও সেটা আছে। আবার জমিদারের সঙ্গে তার জমির সম্পর্কের মধ্যেও আছে। কোন দুটি পদার্থ একটা আরেকটাকে ছেড়ে থাকতে পারে না? ছেড়ে মানে বিনা, একে বিনা ও থাকে, তাহলে ছেড়ে থাকতে পারে না, তার মানে হচ্ছে অবিনা ভাব সম্বন্ধ, অবিনা ভাব, একে বলে অবিনা ভাব। হ্যাঁ, আর কোন দুটি পদার্থ কিছুতেই একসঙ্গে থাকতে পারে না? আগুন আর জলের মতন। অবশ্য আমাদের বেদ বা উপনিষদে মানে ভাঙা দরজাটা এবং পুরো বাড়ি সব একসঙ্গে মেলানো হয়, এবং তার মধ্যে আছে যে সব থেকে বেশি আগুন বারোবানল কোথায় থাকে? সমুদ্রে থাকে। বলে আজগুবি কথা। আমি কিন্তু হাওয়াইতে এখনো একটা জীবিত আগ্নেয়গিরি আছে, সেখানে আমরা হেলিকপ্টার করে দেখতে যেতাম। খবর পাওয়া গেল যে ওখানে উদগীরণ হচ্ছে। কতবার আমার থাকাকালীনই হয়েছে, 10 বার। রাত্রে গিয়ে দেখা যায় লাভা সমুদ্রে পড়ছে, তো বাইরে থেকে পড়ছে, কিন্তু সমুদ্রের তলাতেও লাভা আছে। কাজেই সাপে নেউলে সম্বন্ধ যেখানে, সেখানেও একটা একসঙ্গে থাকা হতেই পারে, যেটা হওয়া উচিত ছিল সমস্ত গণতন্ত্রের পার্লামেন্টে। কিন্তু এখন সেভাবে হয় না। বিরোধী দলের সেই সংগচ্ছদ্মটা কিছুতেই হচ্ছে না। কোথা থেকে এই বিশিষ্টি আবির্ভূত হলো? কার্যকারণ সম্বন্ধ। কোন অসময়ে সময়ে 138,13.8 বিলিয়ন বছর আগে সেই বিরাট বিস্ফোরণ থেকে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হলো। আরও বুঝতে চাই, আমার ভাবা জানার সঙ্গে এই ভাবা জানার বিষয়বস্তু, এক্ষেত্রে বিগ ব্যাং, তার কি সম্বন্ধ? বাংলায় র দিয়ে, ইংরেজিতে অফ বা অ্যাপোস্ট্রফি এস দিয়ে, হ্যাঁ, পুলক দত্ত's ভয়েস, পুলক দত্ত আর তার কণ্ঠস্বর, এদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এককালে অরিন্দমস ভয়েস বলে একটা জিনিস ছিল, এখন সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সম্পর্ক একটা আছে। সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি, এই দিয়ে যেসব সম্বন্ধকে বোঝানো হয় তাদের আলাদা আলাদা নাম না দিয়ে প্রথমে দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি সব দর্শনের অধ্যাপক অধ্যাপিকাদের বলছি, যে লেভেলেই পড়ান, 12 ক্লাসে হোক
আন্ডার গ্র্যাজুয়েটে হোক, MA-তে হোক, যেটা জিনিস শেখবার আছে উইটগেনস্টাইনের কাছ থেকে, গিলবার্ট রাইলের কাছ থেকে, সেটা হচ্ছে দৃষ্টান্ত কী করে দিতে হয়। দৃষ্টান্ত দিয়ে তবে ফিলসফি পড়ানো যায়। বড় বড় নাম করে, হ্যাঁ, হাইডিগার ওই বলেছেন, তিনি ওই বলেছেন, এসব দিয়ে কোনো লাভ নেই। কিচ্ছু কেউ বোঝে না, খালি টেকনিক্যাল টার্ম, তারা পারিভাষিক শব্দগুলি আবার তোতা কাহিনীর মতন রিপিট করে। কিন্তু উদাহরণ দিতে হয়, হ্যাঁ, উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে হয়। তা আমরা সম্বন্ধ বিষয়ে আজকে পরীক্ষা করছি, আলোচনা করছি। হ্যাঁ, শনিবার দিন সাধারণত পরীক্ষা হয় না, কিন্তু আজকে সম্বন্ধ পরীক্ষা হচ্ছে আর কি। অম্বানির ধন দৌলত, ঘূর্ণিঝড়ের কারণ, গণেশ পাইনের ছবি আলাদা আলাদা। গণেশ পাইনের ছবিটা বা শঙ্খ ঘোষের কবিতা বা আইনস্টাইনের আবিষ্কৃত আপেক্ষিকতাবাদ, আইনস্টাইনের সূত্র E=mc², এটার সঙ্গে আইনস্টাইনের যে সম্পর্ক, সেটা অম্বানির সঙ্গে তার সম্পত্তির সম্পর্কের মতো নয়। অন্তত আইনস্টাইনের তত্ত্বটা একটা চারিপাশে অনাহার ক্লিষ্ট বস্তির মাঝখানে একটা বিশাল বাড়ির মতন দাঁড়িয়ে নেই। গায়ের রং, চেয়ারের পায়া, হাতের আঙুল, জ্যোতি বসুর ছেলে, পিতাপুত্র সম্বন্ধ, টাকার লোভ, এটা খুব জটিল ব্যাপার, জগৎটা চলছে তাই দিয়ে। ব্যথার ওষুধ, বিপরীত সম্বন্ধ, ওষুধ ভালো হলে ব্যথা থাকবে না। কোভিডের টিকে, কোভিডের টিকে, ভ্যাকসিন, টিকে থাকার জন্য দরকার রাতের ঘুম, কথার শব্দের বাক্যের অর্থ, কবিতার মানে। এগুলি নিয়ে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত যেখানে গিয়ে এই সম্বন্ধের চিন্তাটা দাঁড়ায়, সেটা হচ্ছে দার্শনিক ভাবনা আর খবরের কাগজের ভাবনা, এর মধ্যে তফাৎ আছে। খবরের কাগজে যারা খবর লেখেন, আমি একটুখানি, আমার প্রাক্তন ছাত্রী খুব প্রলিফিক, বইটই ছাপে, অনেক ভালো ভালো বই লিখেছে, শানুশ্রী, তাকে একটুখানি ঠক্কর দিয়ে বলছি যে খবরের কাগজে যে ধরনের খবর ছাপা হয় বা সেটা নিয়ে মানুষ মাতামাতি করে, এবং যেটা আজকের সবথেকে বড় পবিত্র কর্তব্য মানুষের, সেটা হচ্ছে ভোরবেলা উঠেই অন্যের বাবা কোনো খবর সেটা ক্রমাগত অন্যদেরকে পাঠাতে থাকে। হ্যাঁ, একে বলে ফরওয়ার্ডিং। এই ফরওয়ার্ডিং করতে থাকে, তার মধ্যে কোনো ভাবার দরকার হয় না। ভালো একটা 5G একটা মেশিন থাকলে তাই দিয়ে করা যায়। কিন্তু যদি সেই খবরগুলো নিয়েই, যে কোনো একটা খবর, দুটো বিপরীত পার্টি, একজন দলিত নেতা যার হাতে 500টা ভোট আছে, দুটো বিপরীত পার্টি বিহারে ভোটের আগের দিন রাত্রিবেলা তাকে একবার এই পার্টি একবার ওই পার্টি ক্রমাগত 2টো, 10টা, 4টে, 5টা করে মদের বোতল দিয়ে তাকে আবাস করার চেষ্টা করলো। পরের দিন সকালে সে ভোট দিতে যেতে পারলো না, তার মৃতদেহ অ্যালকোহল পয়জনিংয়ের দ্বারা মাটিতে পাওয়া গেল, দুটো পার্টি অফিসের মাঝখানে। এই খবরটা খুব একটা ভাবনার মতন খবর, কিন্তু সেইটা নিয়ে খবর পলিটিক্যাল সায়েন্সের চিন্তা হতে পারে, পলিটিক্যাল ইকোনমির চিন্তা হতে পারে, কিন্তু দার্শনিক চিন্তা করতে গেলে একটা খুব বিরক্তিকরভাবে চিন্তাটা করতে হয়। সেটা হচ্ছে, আচ্ছা আমি যে এইটা নিয়ে ভাবছি, এটা কি করে সম্ভব হচ্ছে? একে আমি বলি স্বাভিমুখী চিন্তা, রিফ্লেকটিভ জাজমেন্ট। যেটা নিয়ে ভাবছি এবং যেটা চরম উদাহরণ হচ্ছে একটা প্রশ্ন তোলা। সেই প্রশ্নটা কি জানেন তো? হোয়াট ইজ এ কোয়েশ্চেন? প্রশ্ন কাকে বলে? এই প্রশ্নটা তোলা।
এখন যারা সারাক্ষণ ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে, যে আমরা যে বিষয়টা পড়াই তো সমাজের কোনো কাজে লাগে না, যেন ম্যাক্রো ইকোনমিক্স যারা পড়ায় তারা কাজে লাগছে, কিন্তু তারা ওরকম একটা ভান করে যে তারা কাজে লাগছে। হ্যাঁ, পিওর ম্যাথামেটিক্স যারা পড়ায়, মেট্রিসেস পড়াচ্ছে কিংবা নাম্বার থিওরি পড়াচ্ছে, তারা কার কাজে লাগছে? কটা লোকের বুভুক্ষা দূর করছে অথবা ব্যবসার প্রফিট বাড়াচ্ছে? কিছুই নয়। কিন্তু এটা কতগুলো ঠিক হয়ে গিয়েছে যে দর্শন কোনো কাজে লাগে না। দার্শনিকরা এটাতে খুব গৌরব করে, অহংকার করে, আমরা ইউজলেস। কিন্তু সম্বন্ধের চিন্তাটা ইউজলেস নয়। সম্বন্ধের চিন্তা যে কোনো দাম্পত্য যারা জীবনযাপন করছে, যার বাচ্চা কাচ্চা আছে, যাদের ছাত্র আছে, যাদের কর্মী আছে, যাদের উপরওয়ালা আছে, সবাইকে ভাবতে হয়, সব সময় ভাবতে হয়। এমনকি একটা জামা কিনতে গেলে জামাটার সাইজ, আমার শরীরের সাইজ, এদের মধ্যে সম্বন্ধের কথা চিন্তা করতে হয়। সম্বন্ধের চিন্তা ছাড়া কিছু হয় না। এইবার এটাকে টেকনিক্যালাইজ করা, আমি তো উদাহরণ দিলাম ব্যক্তিগত কতগুলো অ্যাকচুয়াল কংক্রিট উদাহরণ। এইবার ওরই থেকে জ্যোতি বসুর ছেলে এটাকে জেনারেলাইজ করতে গেলে, সাধারণীকরণ করতে গেলে, হ্যাঁ, এখানে একজন আছেন যিনি গতকাল আমাকে বললেন যে তিনি আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়তে ইস্থেটিক্স পড়ান। তো তাকে সাধারণীকরণ বুঝতে হয়। তার কারণ ভট্টনায়ক বলেছেন যে কবিতা হয়ে ওঠে সহৃদয় হৃদয় সংবাদ হলে, কবিতা কখন হয়ে ওঠে? যখন সাধারণীকৃত হয়। পল ভ্যালেরি বলেছেন যে দ্যাট হুইচ ইজ relevant to only one person is not relevant at all. অনেকের হতে হবে, একটা রেজোনেন্স জাগতে হবে, এটা পড়েই মনে হবে। এই যে ঠাকুরকে কুয়া, এটা শুনলে সমস্ত মানুষের মনে একটা তরঙ্গ কিছু উঠতে হবে। এই যে সাধারণীকরণ করলে জ্যোতি বসুর ছেলে, তার থেকে কি হলো? পিতৃপুত্র ভাব, প্যারেন্ট চাইল্ড রিলেশন। মাতৃকন্যা ভাবও হতে পারে, পিতৃকন্যা ভাব হতে পারে, সেগুলো সব আসছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মধ্যে। একদম আলাদা হচ্ছে গুরু শিষ্য ভাব। হ্যাঁ, শিক্ষক আর তার ছাত্রছাত্রী, এটা আরেকটা সম্বন্ধ। আরেকটু অ্যাবস্ট্রাক্ট করা হচ্ছে বাচ্যবাচক ভাব। গরু, ধেনু, গাভী, তিনটে শব্দ, একটাই বাচ্য। হ্যাঁ, নিরূপক ভাব, এটা একটু শক্ত, এটা আমি এখন বোঝাবো না। বিষয়ী ভাব। এখানে বিষয়ী মানে কিন্তু একটা খুব বিষয়ী লোক সে অর্থে নয়। যার বিষয় থাকে তাকে বিষয়ী বলে, যার মধ্যে ইন্টেনশনাল অবজেক্ট যার থাকে। যেরকম রসগোল্লাটি বিষয়, আর রসগোল্লা বিষয়ে ইচ্ছা বা প্রত্যক্ষ জ্ঞান। দেখতে পাচ্ছি রসগোল্লা, ইচ্ছা নেয় নাও থাকতে পারে, আমি হয়তো ডায়াবেটিক, আমার একটু ইচ্ছে নেই, কিন্তু আমি রসগোল্লাটা দেখতে পাচ্ছি। আমার যে দেখতে পাওয়ার জ্ঞানটা, পারসেপচুয়াল নলেজ, সেই জ্ঞানটার বিষয় হচ্ছে রসগোল্লাটা। এই বিষয়ী ভাব। 6 নম্বর। 7 নম্বর ব্যাপক ভাব। যেখানে যেখানে চাক্ষুষ প্রত্যক্ষ আছে, ভিজুয়াল পারসেপশন, সেখানে বিষয়ের সঙ্গে আলোকের সংযোগ আছে। বিষয় আলোক সংযোগ না হলে চাক্ষুষ প্রত্যক্ষ হয় না। তাহলে চাক্ষুষ প্রত্যক্ষ এই জিনিসটা হচ্ছে ব্যাপক, বড় সার্কেল। ভেন ডায়াগ্রাম করলে তার মধ্যে ছোটটা আলোক, ছোট হচ্ছে বিষয় আলোক সংযোগ, বিষয় এবং আলোকের সংযোগ। আচ্ছা, অবচ্ছেদক ভাব। আমি বাঁদরটাকে খুঁজছি, বাঁদরটা কোথায়? বাঁদরটা গাছের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, বাঁদরের সঙ্গে গাছের সংযোগ সম্বন্ধ আছে। নৈয়ায়িক বলবেন আবার বাঁদরের সঙ্গে গাছের কোনো সংযোগ নেই, এটাও ঠিক। কি করে হলো? মূল অবচ্ছেদে শিকড়, সেটাও তো গাছের অংশ, শিকড়ে বাঁদরের সংযোগ নেই। আর শাখার অবচ্ছেদে বাঁদরের সংযোগ আছে। এইটা অবচ্ছেদ্যক ভাব। অবচ্ছেদ্য হচ্ছে গোটা গাছটা,
তার একটা অবচ্ছেদক হচ্ছে শাখা, আরেকটা অবচ্ছেদক হচ্ছে মূল। তাহলে এই দুটো অবচ্ছেদের ভেদে আমরা কিন্তু বলতে পারি গাছে বাঁদর আছে, গাছে বাঁদর নেই, দুটোই বলা যায়। কেন না, শাখা অবচ্ছেদে আছে, মূল অবচ্ছেদে নেই। একটু অশ্লীল হলে বাঁদরের দিক থেকেও এটাকে বলা যায়। বাঁদরটার মধ্যে গাছের সংযোগ পশ্চাৎ দেশে আছে, কিন্তু মাথাতে নেই, যদি না বাঁদরটা শীর্ষাসন করে। এবার বিশেষ্য বিশেষণ ভাব। হ্যাঁ, লাল রঙের ফুল, হ্যাঁ, লাল রং বিশেষণ, আর ফুলটা হচ্ছে বিশেষ্য। প্রতিযোগী অনুযোগী ভাব। হ্যাঁ, এই মুহূর্তে বাঁকুড়ার সারদামণি কলেজে শানুশ্রী ভট্টাচার্য নেই, ওখানে ওর অভাব আছে। ওখানে যে অভাবটা আছে সেই অভাবের অনুযোগী হচ্ছে ওই বাঁকুড়ার কলেজটি এই মুহূর্তে, কেন সে এখানে আছে। সে এখনো একই সঙ্গে দুই জায়গায় থাকার যোগ সিদ্ধি আয়োজন অর্জন করতে পারেনি, কাজেই সেখানে তার অভাব আছে। যার অভাব তাকে বলে প্রতিযোগী, কম্পিটিটর নয়, প্রতিযোগী, অ্যাবসেন্টি, যে যার অ্যাবসেন্স। এই প্রতিযোগী অনুযোগী ভাব, আধার আধেয় ভাব। কাপটা টেবিলের ওপর আছে, গ্লাসটা টেবিলের ওপর আছে, টেবিলটা আধার, কাপটা তার আধেয়। লক্ষ্য লক্ষণ ভাব, ডেফিনিয়েন্ডাম ডেফিনিয়েন্স, আমাকে ডিফাইন করতে হবে। স্পিন অফ এন ইলেকট্রন কাকে বলে একটা লম্বা ডেফিনিশন আছে। কোয়ার্কেরও স্পিন থাকে, ইলেকট্রনেরও স্পিন থাকে। সেই স্পিনটা হচ্ছে লক্ষ্য পদার্থ। সমবায় সম্বন্ধের লক্ষণ দিতে হবে। সমবায় সম্বন্ধটা হচ্ছে টু বি ডিফাইন্ড লক্ষ্য, আর তার লক্ষণ অযত সিদ্ধানাম আধার যাধেয় ভূতানাম ইহ প্রত্যয় হেতু যশ সম্বন্ধ, এইটা হলো গিয়ে তার লক্ষণ। কার্যকারণ ভাব, ওরে বাপ, এটা নিয়ে সব কিছু, গোটা সায়েন্স তাই। অথচ একটা এনলাইটেনমেন্টের একটা খুব ক্রুশিয়াল মুহূর্তে ডেভিড হিউম, যিনি ঘুম থেকে জাগালেন কান্টকে, তাই না, হিউম ডগম্যাটিক স্লাম্বার থেকে জাগালেন, সেই হিউম বলে দিলেন, এবং পরেকার কিছু কিছু এম্পিরিসিস্ট সায়েন্টিস্টরা মেনেও নিলেন যে আপনার বলি বটে যে একটা যেন জগতে ন্যাচারাল প্রাকৃতিক যেসব নৈসর্গিক ঘটনা ঘটছে তার কারণ আমরা বের করার চেষ্টা করছি, আসলে কার্যকারণ বলে কোনো আবশ্যিক সম্বন্ধ, নেসেসারি কানেকশন কিচ্ছু নেই, একটা আরেকটার আগে পরে ঘটে। এই কথা আসবে আমাদের, আজকে ধর্মকীর্তির আলোচনা করব, তখন আসবে। কার্যকারণ ভাব, জন্য জনক ভাব। সব কারণে কিন্তু জনক নয়। হ্যাঁ, যার পেট থেকে বা যার বীর্য থেকে একটা কিছু জন্মায় বা বীজ থেকে, তাকে জনক বলে। প্রতিবদ্ধ প্রতিবন্ধক ভাব, এটা আরও খুব ইন্টারেস্টিং। আমি একটুখানি টেকনিক্যালিটি এখানে করছি। যেমন ধরুন যে মোটা দাগের কথাতে বলা যায় যে ফায়ার ব্রিগেড যেভাবে চলে, যে জল দিলে পরে আগুন নিভে যায়, তাহলে জলটা হলো বন্যের প্রতিবন্ধক, জলটা আগুনের প্রতিবন্ধক। এবার প্রতিবন্ধকের লক্ষণ কি হবে? অলরেডি অনেকে ঘুমিয়ে পড়েছেন। প্রতিবন্ধকের লক্ষণ হলো যে যে অভাবটা একটা কিছুর কারণ, সেই অভাবের প্রতিযোগীকে বলে প্রতিবন্ধক। কারণীভূত অভাব প্রতিযোগিত্বম প্রতিবন্ধকত্বম। কেন? যেমন বন্যের কারণ হচ্ছে জলাভাব। আমাকে যদি আগুন জ্বালাতে হয়, তাহলে যে দেশলাই কাঠি দিয়ে জ্বালাবো সেটা যদি ভিজে প্যাত করে তাহলে জ্বালাতে পারবো না, সেই জলটাকে সরিয়ে নিয়ে তবে আগুন জ্বালাতে পারবো। তাহলে জলের অভাবটা হচ্ছে ওই ম্যাচ স্ট্রাইকিংয়ের ফ্লেমটা জ্বলার কারণ। কারণটা একটা অভাব, সেই অভাবটা যার অভাব, সেই জল হচ্ছে প্রতিবন্ধক। বুঝে গেল? যে অভাবটা একটা কোনো ফেনোমেননের কারণ, সেই অভাবের প্রতিযোগিতা হচ্ছে প্রতিবন্ধক। কারণীভূত অভাব প্রতিযোগিত্ব প্রতিবন্ধকত্ব। এই সম্বন্ধের দ্বারা ওষুধ আর অসুখ তার সম্বন্ধ তৈরি করা যায়।
হ্যাঁ, এই অভাবের দ্বারা, এই প্রতিবন্ধক ভাবের দ্বারা দুটো বিলিফের মধ্যে সম্পর্ককে আলোচনা করেছেন। নৈয়ায়িকরা এপিস্টেমোলজির হার্ট এটাকে রেখেছেন, অর্থাৎ টোটাল ডিসকাশন অফ ইনকনসিস্টেন্সি অফ বিলিফস। যার কারণে আমাদের দুটো বিলিফের, আমার যদি নিশ্চয় থাকে যে এই জগতের কোনো একটা কর্তা নেই, ঈশ্বর বলুন যাই বলুন, জগৎটা কর্তৃশূন্য, কোনো ডিজাইনার নাই, যতই দেখতে মনে হোক ডিজাইন আছে কিন্তু নেই, এটা যদি আমার নিশ্চয় থাকে, তাহলে এই নিশ্চয়টা যতদিন থাকবে ঈশ্বরে বিশ্বাসটা ততদিন প্রতিবদ্ধ হবে, থাকবে না, ঈশ্বর বিশ্বাস থাকবে না। এমনকি ঈশ্বর আছে কি নেই এই সংশয়টাও থাকবে না। তার কারণ ঈশ্বর জাতীয় কিচ্ছু নেই এই নিশ্চয়টা আমার আছে। এই যে একটা বিশ্বাস আরেকটা বিশ্বাসকে, অর্থাৎ পি অ্যান্ড নট পি, এই দুটো প্রপোজিশনের যে জ্ঞান, এদের পরস্পরের সম্পর্কটাকে, ইনকনসিস্টেন্সিটাকে, হ্যাঁ, পিটার স্ট্রসেন অল্প বয়সে ইন্ট্রোডাকশন টু লজিক্যাল থিওরি বলে একটা বই লিখেছিলেন, তাতে প্রথমেই নেগেশনকে ব্যাখ্যা করেছেন ইনকম্প্যাটেবল প্রেডিকেটস দিয়ে। এই ইনকম্প্যাটেবিলিটি হচ্ছে প্রতিবন্ধক ভাব। সত্য সামিত্য আম্বানির সম্পত্তি, ঠাকুর কি কোয়া, একটা হচ্ছে প্রপার্টি আর প্রপার্টি ওনার। আমাদের জীবনে এত বেশি ইম্পর্টেন্ট যে এমনকি আমরা নিজেদের শরীরের সঙ্গে আমার সম্পর্কটাকেও তাই মনে করি। বাড়িটা আমার না হতে পারে, আমার আর কিছু না থাকতো, বউটাও আমার না হতে পারে, বউ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু শরীরটা আমার। কি করে হলো? কি করে হলো? আশা করছি এখানে একজন দুজন অন্তত পলিটিক্যাল সায়েন্সের লোক আছে যারা লকের খালি এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নয়, লকের সেকেন্ড ট্রিটিস অফ পলিটিক্যাল ট্রিটিস বলে বই পড়েছেন। তাতে লক এই বিষয়ে থিওরি দিয়েছেন। সেই থিওরির পেটে পেটে এই অভিসন্ধি ছিল যে গোটা আমেরিকাটা যে নেটিভ আমেরিকানদের কাছ থেকে আমরা নিয়ে নিলাম, এইটার সাদা চামড়ার লোকেরা, তাকে জাস্টিফাই করবার জন্য এই থিওরিটা দেওয়া হয়েছিল, লকের থিওরি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু কাব্যেও ইম্পর্টেন্ট, কলোনিয়ালিজম বুঝতেও ইম্পর্টেন্ট। কার দেশ? তো লক বলেছেন যে জিনিসটার সঙ্গে আমরা আমাদের শ্রম মেশাই সেই জিনিসটা আমাদের হয়ে যায়। ওই সব রেড ইন্ডিয়ান যাদের বলতো, নেটিভ আমেরিকানে বসে থাকতো ঘুরে, এখন হাওয়াইয়ের লোকেরা সব বসে বসে ধূমপান করছে, কিছুই করছে না, ডেভেলপ করছে না, সব অলস সমস্ত লোক। আর আমরা সব খেতে পাচ্ছিলাম না। আয়ারল্যান্ডে, ইংল্যান্ডে সমস্ত বস্তির লোকেরা সব জারজে ভর্তি হয়ে গিয়েছিল, সব গিয়ে ওখানে হাজির হয়ে গেল, গিয়ে সভ্যতার আলোক এবং সিফিলিস এই দুটো জিনিস একেবারে বিরাট করে বিস্তৃত করে দিল। করে কি করলো? এত খাটলো ওর ওপরে। আরে আমরা খেটেছি এই জমির ওপর, কাজে জমিটার ফসলটা আমাদের। লকের থিওরি। কেন? যুক্তি কি করে হলো? বলে দেখো, যা একবার যদি আমি সেই জমির ওপর খাটি, সেই জমিতে আমার যে খালি ঘাম নয়, আমার যে পরিশ্রমটা, তাকে তো আর সেই জমি থেকে আলাদা করা যাবে না। এইবার দেখুন কতগুলো প্রেসাপোজিশন। হ্যাঁ, যদি লেবার বিলংস টু মি and land inseparable from labor, তাহলে land belongs to me। অর্থাৎ আমার শ্রম যাতে আমার, এটা তো কেউ ডিনাই করতে পারবে না। শ্রমটা আমার, আর শ্রমটা এখন জমির সঙ্গে মিশে গেছে, অর্থাৎ জমিটা আমার। এটা কিন্তু, এইটা যুক্তিতে কিন্তু রবীন্দ্রনাথের কোনো জমি নাই, জমিতে উনি করবার খেটেছেন। ছোটবেলাতে একটা দুটো ছোলা গাছ টাছ লাগিয়ে থাকতে পারেন, কিন্তু
কটা ফসল উনি তুলেছেন? হ্যাঁ, ফসল নিয়ে উনি অপেক্ষা করেছেন একটা নৌকো আসবে, তাতে ফসল তুলে দেবেন, কিন্তু ফসলটা ফলিয়েছেন এমন তো বলা যায় না। হ্যাঁ, কুলে একা বসে আছি, নাই ভরসা। কিন্তু এই যে ওনার ফসল ফলানোর, কিন্তু এইটার মধ্যে অসুবিধা হচ্ছে এই সমস্ত কিছুর মূলে আছে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নভেলিস্ট লিখেছেন যে প্রেমের মূলেও আছে ভিটামিন, তেমনি এই সম্পত্তি ওনারশিপ, প্রাইভেট প্রপার্টি, তার মূলে আছে ল্যান্ড, লেবার বিলংস টু মি। এটাতে কি করে হলো না? লেবার তো আমার শরীরের, শরীরটা কার? আমার। কি করে হলো? আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম, আমার তো এটাই লক্ষ্য পদার্থ ছিল যে শরীরটা আমার। এটা কি করে হলো? এই শরীরটা যে আমার, এটাকে ধরে নিয়ে তার ব্যাখ্যা দেওয়া হলো। এটা তো একটা সার্কুলার রিজনিং হয়ে গেল। আমি জানতে চেয়েছিলাম যে X is of Y possession, একটা লোকের এটা সম্পত্তি, এইটার মানেটা কি? প্রধান সম্পত্তি এইটা। এবার লকের থিওরিটা অ্যাপ্লাই করা যাক। একটা জিনিস সম্পত্তি হয়ে ওঠে যদি সেটার উৎপত্তিটা তার মধ্যে আমার নিজের খাটুনি থাকে। কোন বাচ্চা, সদ্যজাত বাচ্চা খেটে নিজের শরীরটা তৈরি করেছে বলুন? একটা কারণ আছে, যে কারণে গর্ভধারণের যন্ত্রণাটাকে লেবার বলে। কার সেটা? আমার নয়, আমার মার। আমার শরীরটা লকের থিওরি অনুযায়ী আমার মার কাছে বিলং করে, আমার বিলং করে না। মার তাতে অধিকার আছে, কেননা সে শ্রম মিশিয়েছে। কোন ভ্রূণ, সে যতই স্বাধীন চেতা হোক না কেন, বলবে যে দেখুন ওই প্রথম ট্রাইমেস্টারে কি কাটনিটাই না খেটেছি নিজের এই শরীরটা তৈরি করার জন্য। কেউ খাটেনি, কিচ্ছু খাটেনি। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভেসে বেরিয়েছে অলস। এরকম করে করে দেখা যায় আজকাল আলট্রাসোনোগ্রামে। আমি আমার নিজের বাচ্চাকে দেখেছি জন্মের আগে এরকম করে আঙুল চুষছে, কিচ্ছু করছে না, খাটছে না। ঠিক যেরকম বড় বড় শিলাইদহের জমিদার বসে বসে আঙুল চুষতো আর টাকাটা ক্ষেত্র নিত, ওই রকম বাচ্চারা সব এইরকম। তার ভিত্তিতে বাকি সব কিছু হচ্ছে। এখন কেউ বলবে শরীরটাই আমি, তাদাত্ম্য সম্বন্ধ হতে পারে। আমি আর আমার শরীর চারবাকদের মতে, হ্যাঁ, আমাদের চার্চল্যান্ডের মতে, যারা এলিমিনেটিভিস্ট তাদের মতে সেটাই আমি। তারা আবার গোটা শরীরটাকে বলে না, তারা খুব ব্রেন নিয়ে কনসার্ন। আমি একটা ব্রেন। সত্য সামিত্য বিশাল আলোচনার বিষয়, এবং সেই আলোচনার বিষয়টা ঈশোপনিষদের প্রথম ভার্সের সব থেকে ইম্পর্টেন্ট লাইন উপনিষদের মধ্যে আছে। কস্যস্মিদ ধনম ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগদ্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যস্মিদ ধনম। কার ধন? প্রমাণ প্রমেয় ভাব, নলেজ আর তার অবজেক্ট। জাতি ব্যক্তি ইউনিভার্সাল, যেমন মনুষ্যত্ব একটা জাতি, একটা প্লেটনিক ইউনিভার্সাল, সমস্ত মানুষের মধ্যে আছে, লালন ফকিরের মধ্যেও আছে, হ্যাঁ, আর ডাউটফুলি অমিত শাহের মধ্যেও আছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আছে কিনা খুব সন্দেহ। কিন্তু পর্যাপ্তি সম্বন্ধ আরেকটা সম্বন্ধ, সেও খুব কমপ্লিকেটেড। গোটা ন্যায় থিওরি অফ ম্যাথামেটিক্স, এরিথমেটিক, কি করে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 কি করে হয়, 5টার গ্রুপ হলে সেট অফ 5 থিংস, তার মধ্যে 5-এ গিয়ে গণনাটা শেষ হচ্ছে
এই যে পর্যাপ্ত হলো, এই পর্যাপ্তি সম্বন্ধ একটা সম্বন্ধ। 20 নম্বর, ধর্মধর্মী, সব থেকে ওয়াইড রেঞ্জিং ধর্মধর্মী। একটা বস্তু ছুটে যাচ্ছে বল, তার স্পিড, তার ভেলোসিটি, হ্যাঁ, সেটা হচ্ছে তার ধর্ম একটা। এর মধ্যে সূক্ষ্ম বিচার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে হাইজেনবার্গও দেখিয়েছেন যে একটা পার্টিকেলের, বিশেষত একটা ফোটনের একই সঙ্গে দুটো ধর্মকে নিশ্চয় করে জানা যায় না। যদি নিশ্চয় করে তার গতিবেগটা জানা যায়, তাহলে নিশ্চয় করে সে কোথায় আছে সেই পজিশনটা জানা যাবে না। আর কোথায় এখন সে আছে এটা যদি নিশ্চয় করে জানা যায়, তার গতিবেগটা জানা যাবে না। অর্থাৎ আমাদের নলেজ অফ দি ভেলোসিটি অফ এ পার্টিকল অ্যান্ড ভেলোসিটি অফ এ পার্টিকল বিষয়ে জানার মধ্যে যে ইগনোরেন্সটা, যে অজ্ঞানের মার্জিনটা থাকে, অনিশ্চয়তা, সেটা আর সে কোথায় এখন বর্তমানে এই মুহূর্তে আছে এই বিষয়ে অনিশ্চয়তা, এই দুটো অনিশ্চয়তার প্রোডাক্টটা কনস্ট্যান্ট। একটা বাড়লে পর আরেকটা কমে যাবে। যদিও বলা, ভাবা, লেখা এদের মধ্যে স্পষ্ট পার্থক্য সকলেই হাড়ে হাড়ে টের পায়। ডেকার্টের মতে চেতনা মানেই ভাবা, যদিও ভাবা মানেই যে অস্ফুট না লেখা, না বলা, শব্দ ব্যবহার করা, একথা সকলে মানেন না। যদি শব্দ ছাড়াও ভাবা সম্ভব হয়, তাহলে আমাদের ভাষাহীন কুকুর, বেড়াল, গরুরাও ভাবে, একথা বিশ্বাস করতে সুবিধা হয়। কিন্তু কথা বলা আর লেখা এ তো ভাষা ছাড়া সম্ভব নয়। অবনীন্দ্রনাথ দার্শনিকদের বরাবরের মতো কাতুকুতু দিয়ে লিখে গেছেন, অবন ঠাকুর ছবি লেখে, যেন নিঃশব্দ রং দিয়েও লেখা সম্ভব। আমরা সেই লেখাটাকে বলি আঁকা। সে যাই হোক, ভাবা, বলা, লেখা, এই তিনটে সাধারণ বৈশিষ্ট্য হলো এই যে এই তিনটি ক্রিয়ারই একটা না একটা বিষয় থাকে। যেমন এই যে বলছি তার বিষয় হচ্ছে সম্বন্ধ, যেজন্য আমি এটা যে একটা বই হয়ে বেরোবে, সেই বইটার নাম হচ্ছে সম্বন্ধ সম্বন্ধে। আমি প্রথমে বলবো ভেবেছিলাম, ভুলে গিয়েছি বলতে, যে যেমন অথর্ববেদের মন্ত্র সংগচ্ছদ্যমের মধ্যে সম্বন্ধ আছে, তেমনি সব থেকে বড় বাংলার গালাগালি, ভদ্রলোকের গালাগালি, শালা, তাকেও সম্বন্ধী বলে, তার মধ্যেও আছে। হ্যাঁ, আমরা বলতেই পারি যে এই সম্বন্ধটাই হচ্ছে শালার সব থেকে বড় প্রবলেম। হ্যাঁ, এবং এটা আমি প্রথম বলছি না। লক্ষণ সেনের সভাতে, এটা বিমল কৃষ্ণ মতিলালের নব্যোন্নয়ের ডক্ট্রিন অফ নেগেশন অ্যান্ড ফুটনোটে এই গল্পটা বলা আছে। লক্ষণ সেনের সভাতে একজন খুব বড় নৈয়ায়িক, তাকে কেউ, অন্যান্য কবি টবিরা তাদের সব স্তুতি টুতি লিখছেন লক্ষণ সেনের, আর যেই খুব ভালো স্তুতি লিখছেন অমনি তাকে একটা ছোট গ্রাম টাম দিয়ে দিচ্ছেন লক্ষণ সেন। হ্যাঁ, তো এ নৈয়ায়িকের তার্কিকে খালি লজিক পড়ায়, তো এর তো মাথায় কিছু আসছে না স্তুতি টুতি। সে একটা কবিতা লিখল উপজাতির ছন্দে, খুব সুন্দর। সে নিজে নৈয়ায়িক, কিন্তু সে নৈয়ায়িকদেরকে ব্যঙ্গ করে কবিতা লিখল। রিচার্ড রটি বলেছেন, নিজেকে নিয়ে যোগ করা হচ্ছে সব থেকে বেশি সভ্যতার লক্ষণ, আর যারা সেটা করতে পারে না তারা হয় মূর্খ অথবা অসভ্য। তো সে নিজেকে নিয়ে যোগ করছে, ভাবাত অভাবাত যদি না অতিরিক্ত সম্বন্ধী স্বীক্রিয়তে পদার্থ। এই যে সম্বন্ধ নিয়ে দিনরাত আলোচনা করে নৈয়ায়িকরা, এরা তো আমার শালার মতো। সম্বন্ধী তাদের দ্বারা প্লুরাল ইনস্ট্রুমেন্টাল কেস, করণ কারক বহুবচন, সম্বন্ধী। তারা স্বীকার করে না কি, যে তারা ল অফ এক্সক্লুডেড মিডল স্বীকার করে, হয় ভাব অথবা অভাব, এর মাঝখানে কিছু নেই। মানে আমি দেখিয়ে দেবো যে না, এমন জিনিসও আছে যেটা ভাবও নয় অভাবও নয়। কেন না, অভাব যদি হয় তাহলে তার প্রতিযোগী থাকবে। এই যে বললাম, অভাবের একটা প্রতিযোগী থাকে, যার অভাব তাকে বলে প্রতিযোগী। কিন্তু আমি এমন একটা জিনিসের নাম করব যার প্রতিযোগী নেই, অতএব সে অভাব নয়।
আর যদি ভাব পদার্থ হয়, পজিটিভ এন্টিটি হয়, নেগেটিভ না হয়, তাহলে সেটার যদি কোনো না কোনো সময় উৎপত্তি থাকে, তার যদি একটা বিগিনিং মোমেন্ট থাকে, সেটা একদিন না একদিন বিনষ্টও হবে। একমাত্র একটা জিনিস অভাব পদার্থ, সেটা উৎপত্তি হয় কিন্তু নষ্ট হয় না। সেটা হচ্ছে আজকে আমার বন্ধু বিজয় মুখার্জি, তার অভাব আমরা পাচ্ছি। আমি তার আত্মার কথা বলছি না, বিজয় মুখার্জি মানুষটার কথা বলছি। তার অভাব যেদিন সে মারা গেছে সেদিন শুরু হয়েছে। এই অভাব কোনোদিন নষ্ট হবে না, ধ্বংসাভাবের শেষ হয় না। ধ্বংসাভাব একমাত্র পদার্থ, উৎপত্তি আছে কিন্তু বিনাশ নেই। কিন্তু যত ভাব পদার্থ আছে, যদি বাচ্চা জন্মায় বাচ্চা মরবে, এতে কোনো সন্দেহ নেই। যা উৎপন্ন হয় তা নষ্ট হয়। আমি এমন একটা জিনিস দেখাবো যেটা উৎপন্ন হয়েছে, একজন চেষ্টা করে সেটাকে উৎপন্ন করেছে, কিন্তু কোনোদিন নষ্ট হবে না, অথচ যেটার কোনো প্রতিযোগী নয়। সেটা কি? লক্ষ্মণ সেন মহারাজার যশ, দ্য ফেম অফ দ্য কিং। অনেক চেষ্টা করে কিং সেটা প্রস্তুত করেছেন, উৎপন্ন পদার্থ, কিন্তু অনন্তকাল থাকবে, এটা তার স্তুতি হচ্ছে। আর প্রতিযোগী শূন্য, কোনো কম্পিটিটার নাই। তো ভাবাত অভাবাত যদি নাতিরিক্ত সম্বন্ধী স্বীক্রিয়তে পদার্থ জন্য অবিনাশী প্রতিযোগী শূন্য শ্রী লক্ষ্মণ ক্ষণিপতের যশ কিম। এই হচ্ছে কবিতা। তাহলে সম্বন্ধী শব্দকে নিয়ে ওই কবিতা হচ্ছে। হ্যাঁ, তো এই যে জিনিসটা একেবারে সিরিয়াস, কেননা দার্শনিক যেটা নিয়ে আলোচনা করবেন সেটা জীবনের একেবারে কেন্দ্রস্থলের জিনিস। সেটা কয়েকজন বিশেষজ্ঞের বিষয় জিনিস কখনো হওয়া উচিত নয়। আমার নিজের মানসিক বর্তমান মানসিক অবস্থা বিষয়ে ভুল হতে পারে কি না পারে, এটা একটা সকলের বিষয়। আমি কি জানি যখন আমি রেগে গেছি আমি রেগে গেছি? না, এটা কেবল উইটগেনস্টাইন প্রাইভেট ল্যাঙ্গুয়েজ আর্গুমেন্টে আলোচনা করেছেন, আর কারোর এই বিষয় আরে মুশকিল। দর্শনের বিষয়গুলো আমাদের একেবারে জীবনের কেন্দ্রীভূত। আর সব থেকে বড় দর্শনের বিষয় হচ্ছে, আমি মনে করি, কোনটা কার। এইটা আমার শরীর থেকে আরম্ভ করে, বুদ্ধি থেকে আরম্ভ করে, আইডিয়া থেকে আরম্ভ করে কত তর্কাতর্কি। এই ক্যালকুলাস কে আবিষ্কার করলো? নিউটন করলো না লাইবনিজ করলো? আমরা এটা আগেই বলেছি। পুরো মোদি সাহেব সফট পাওয়ারের নাম করে যত পাশ্চাত্যের সায়েন্সের ডিসকভারি আছেন বলেই যাচ্ছেন লাল কেল্লার ওপর থেকে, এগুলো সব আমরাই করেছি আগে। মহা মুশকিল, প্রমাণ করো কোনটা কার। ইকুয়াল টু এমসি স্কোয়ারটা কি আইনস্টাইনের বাপের সম্পত্তি? কি করে তার হলো? না, যে কোনো সত্য যে প্রথম দেখলো তার আগে কেউ দেখেনি, ওটা তার হয়ে গেল। সে পয়সা নেয়, প্রথমবার আবিষ্কার করেছে, পয়সা নেবে। তুমি চিন্তা করো, কেউ যদি বলে যে ম্যানে প্রথম ইমপ্রেশনিজমের ছবি আঁকলেন, ইমপ্রেশনিজমের জন্য তারপরে যত লোক ইমপ্রেশনিস্ট ছবি আঁকবে সবাই ম্যানেকে একটা করে পয়সা দিতে হবে। মহা মুশকিল। এটা কি জীবনের অংশ নয়? সম্বন্ধের আলোচনাটা এটা কোনো একটা এক্সোটিক জিনিস নয়, এটা আমাদের জীবনের কেন্দ্রস্থল। প্রথমেই যে 11 বা 12টি সম্পর্ক নিয়ে আলোচনা করেছি, তাদের প্রত্যেকটি নিয়ে ছোট বড় দার্শনিক সমস্যা আছে। সেসব নিয়ে আলাদা করে আলোচনা আমরা অন্য অধ্যায়তে করব, ওই বইয়েতে। কিন্তু আমাদের থাকা, বাঁচা, জানা, ভাবা, আমাদের জগতের সঙ্গে, লোকজনের সঙ্গে, নিজের সঙ্গে ভীষণ সমস্যার ব্যাপার। গীতাতে আছে ভাই, বন্ধু বন্ধু করে চারিপাশে সারা জীবনটা খুঁজে বেড়াচ্ছ, আমার একটা ভালো বন্ধু হলো না। তোমার নিজেই তুমি তোমার বন্ধু হও। গীতাতে আছে না, আত্মৈব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। কি করে হয় বন্ধুত্ব সম্বন্ধ? একটা মজার গল্প অমর্ত্য সেন লিখেছেন তার ভায়োলেন্স বিষয়ে বইয়েতে।
ভূমিকাতে, যে উনি নোবেল প্রাইজ নিয়ে ফিরে আসছেন। এই সময় ইংল্যান্ডে ইমিগ্রেশন অফিসার, উনি তো ভারতবর্ষের নাগরিক, কখনো ইউকের নাগরিক হননি, তো ইউকের ইমিগ্রেশন অফিসার ওনার দিকে না তাকিয়েই পাসপোর্ট দেখে বলেছেন, এইখানে আপনি যাচ্ছেন কেমব্রিজে ইংল্যান্ডে, আপনার ঠিকানা কি, পার্মানেন্ট অ্যাড্রেস? তখন উনি বলেছেন মাস্টার্স লজ, ট্রিনিটি কলেজ। তখন সে কাগজ লিখতে লিখতে সে বিড়বিড় করে বলেছে, ইউ সিম টু হ্যাভ ফ্রেন্ডস ইন গুড প্লেসেস। অমর্ত্য সেন লিখছেন, সিন্স দেন আই হ্যাভ বিন ওয়ান্ডারিং অ্যাম আই মাই ওন ফ্রেন্ড। উনি নিজেই মাস্টার। হ্যাঁ, না আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে পারছি না, রাত্রিবেলা একজন বন্ধুর সঙ্গে ডিনার করব। ওই বন্ধুটিকে বলে আমি, হ্যাঁ, অনেকদিন একসঙ্গে খাওয়া হয়নি, হ্যাঁ, আমি সারাক্ষণ এলিয়েনেটেড হয়ে আছি নিজের কাছ থেকে, আজকে ভাবছি রাত্রে একটুখানি নিজের সঙ্গে খাবো। নিজে কে খাবো না, কিন্তু নিজের সঙ্গে খাবো। এখন আমার প্রিয় দার্শনিক এখন যাদের প্রত্যভিজ্ঞা কাশ্মীর শৈবিজমে নিজেকে চিনতে পারা, শিব বলে নিজেকে সুপ্রিম রিয়ালিটি বলে চিনতে পারা, এইটা হচ্ছে সেই দর্শনের মূল কথা। প্রত্যেকের জন্য, খালি বিশেষ বিশেষ সেলিব্রিটির জন্য নয়, প্রত্যেকের জন্য চিনতে হবে যে সমস্ত ব্রহ্মাণ্ডের যে অধীশ্বর পরমশিব তিনি আমি, এটা চিনতে পারা। এখন এবং সেটা অহংকার থেকে নয়, ওদের কাছে ওরা খুব সূক্ষ্ম সব ব্যাপার আছে, তার সঙ্গে শব্দের যোগ আছে। শব্দ আমরা বুঝি বর্ণমালা দিয়ে, তো ওদের একটা পথ আছে, প্রত্যেকটা সিলেবলকে, অ্যালফাবেটের সমস্ত সিলেবলকে একটা একটা করে সে বীজমন্ত্রের মতন করে, তার মধ্যে সব থেকে পিওর সিলেবল হচ্ছে সাবজেক্টিভিটি, আমার যে আত্মতা সেটা। তাতে বলেন ওটা কি বলছেন, প্রথম অক্ষর হচ্ছে অ, আলফা টু ওমেগা বলে না, আলফা হচ্ছেন অ, অ আ ই ই উ উ। এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে তো? অ দিয়ে আরম্ভ, শেষ হচ্ছে কি বর্ণমালা, স স স হ। তো অভিনব গুপ্ত বলছেন এই যে কথাটা, এটার মধ্যে সব কিছু আছে, অ থেকে হ, অহম, অহম শব্দটা মধ্যে সব কিছু আছে। কিন্তু বলেও উনি বলছেন আমাদের জগতের সঙ্গে, লোকজনের সঙ্গে, নিজের সঙ্গে মেশা, নেশা, পেশা, ভালোবাসা, বাসা বাঁধা, এমনকি সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী অথবা এনআরআই হয়ে যাওয়া, এ দুটোই আমি হয়েছিলাম, সন্ন্যাসী হয়েছিলাম, আমি এনআরআই হয়েছিলাম। এই সবেতেই সম্বন্ধ সামলাতে হয়। আমাদের কথা বলা, চলাফেরা, বেচা কেনা, খাওয়া, রাঁধা, দেওয়া, থোয়া, এই ডবল শব্দগুলোকে বাংলায় খুব নোটিস করার মতো। হ্যাঁ, দেওয়া, থোয়া, সেবা দিতে হবে, কিছু রেখেও দিতে হবে। থোয়া মানে হচ্ছে থুয়ে রাখা। এই থুয়ে কথাটা রবীন্দ্রনাথের একটা গানে আছে, আছে না? তবু দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, ওর মধ্যে মনে হচ্ছে যেন এই কথাটা আছে, থোয়া। থোয়া মানে রাখা, বাঙাল ভাষাতে ছিল থুইসি মানে রেখেছি। পুলকটা বলুন তো, থোয়া আছে বাংলা এতে রবীন্দ্রনাথের গানে? হ্যাঁ, জীবন ধুতে নইলে কি আর পারবো তোমার, পায়ে থুতে। হ্যাঁ আছে, বলছি না থুতে আছে ওখানে। সব কিছুই অভিনব গুপ্ত বলছেন সম্বন্ধকে আশ্রয় করেই হয়। ওনার ভাষাটা খুব সুন্দর। সম্বন্ধাধীনা, সম্বন্ধের অধীন, ইয়ং চিত্রা লোকযাত্রা। এই যে লোকযাত্রা, যাই নিয়ে জগৎ সংসারটা চলছে, লোক কথার দুটো মানে, পিপল অ্যান্ড স্টেটস অফ বিইং। এই অর্ক, ভূলোক, ভূবর লোক, স্বরলোক, সেই লোকও আছে, আর লোক,
লোকযাত্রা কি দিয়ে তৈরি হয়? সম্বন্ধের অধীন। চিত্রকথার মানে কি? এই যে বিচিত্র, বিবিধ প্রকারের এবং বিস্ময়কর। চিত্রকথার সংস্কৃতি দুটো মানে আছে, আর্টিস্টদের জানা উচিত। চিত্র মানে যেমন পেন্টিং, চিত্র মানে যেমন ভেরিয়াস, বিচিত্র, আরেকটা মানে হচ্ছে বিস্ময়কর। যে কোনো জিনিস যাই দেখে হয়, AWE, বা বিস্ময়, সেটাকে বলে চিত্র। বেদের মন্ত্র আছে, ব্রাহ্মণদেরকে ত্রৈবর্ণিককে সন্ধ্যায় মন্ত্র বলতে হয়, চিত্রম দেবানাম উদগাদনীকম। ভোর হচ্ছে, সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, সেই সূর্যের রশ্মিগুলোকে বলা হচ্ছে অনেক অনেক মানে সেনা। তার আলোর, যেমন রবীন্দ্রনাথ বলেছেন এই তো তোমার আলোক ধেনু, সেরকম আলোর সৈন্য ছড়িয়ে পড়ছে চারিপাশে। চিত্র কি বিচিত্র দেখো, এই যে ওয়ান্ডার, একে বলে চিত্রালোক যাত্রা। মানুষের জীবনযাত্রা সব সম্বন্ধের উপর নির্ভরশীল, আর সেই সম্বন্ধ আমি তো মোটে 20টা উদাহরণ দিয়েছি। কোনায় আনাচে কানাচে সম্বন্ধ রয়েছে সারাক্ষণ। শেষ পর্যন্ত উৎপল দেবের বক্তব্য, উৎপল দেব হচ্ছেন অভিনব গুপ্তের টিচারের টিচার, আর ওনারই বইয়ের ওপরে, উৎপল দেবের বই প্রত্যয় ঈশ্বর প্রত্যবিজ্ঞা কারিকা, তার উপরে অভিনব গুপ্ত কমেন্টারি লিখেছেন। এবং এই উৎপলদেব, আমার আর পরের সময় হবে না বলে এখনই বলে নিচ্ছি, এই উৎপলদেব সম্বন্ধ সিদ্ধি বলে একটা বই লেখেন। এইটা সকলেরই একটু জানা উচিত। সকলের মানে আমার মনে হয় না যে এই হল থেকে বেরিয়ে গিয়ে কারোর মাথায় এত সব, আমি তো ফিলসফির হয়ে অনেক ওকালতি করলাম, কিন্তু সেটা কারোর মাথায় থাকবে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু দেখা যাক। আমি বলেছিলাম ব্যাকরণ দিয়ে সব কিছু শুরু। উইটগেনস্টাইন বই লিখেছিলেন, ফিলোসফিক্যাল গ্রামার, ফিলোসফিস গ্রামাটিক বলে বই লিখেছিলেন, পাওয়া যায়, ফিলোসফিক্যাল গ্রামার। তো এই ব্যাকরণের দর্শন করেছেন কে? ভর্তৃহরি বলে একজন লোক। তার বই আছে অফ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস, বাক্য পদ। এই বাক্য আর পদ নিয়ে হচ্ছে বাক্যপদীয় বই। কে এটা পড়াশোনা করেছেন জানেন? কল্পনাই করতে পারবেন না। ছাত্র বয়স থেকে আন্ডার গ্র্যাজুয়েটে কমিউনিস্ট পার্টির মেম্বার হয়েছেন, এবং এই বাক্যপদীয় বইটা গৌরীনাথ শাস্ত্রীর কাছে পড়াছেন। কে জানেন? রণজিৎ গুহ, যিনি সাবঅল্টার্ন স্টাডিজ শুরু করেছিলেন। সারা জীবন ভর্তৃহরি পড়েছেন। শেষ বয়সে গিয়ে ভর্তৃহরির ছোট চ্যাপ্টার অন প্রোনাউন্স, সর্বনাম। সে, তুমি, আমি, তারা, ওরা। ওরা মানে কারা? ওরা কাজ করে, তারা খেতে খামারে কাজ করে, ওরা, দোজ পিপল। এমনকি সত্যজিৎ রায়ের লেকচার, আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস, আমাদের ওদের। এই সর্বনাম নিয়ে একটা পুরো, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, ওনার শেষ দিককার বই কবির নাম ও সর্বনাম। আর একটা বইও আছে, আমি তুমি সে। হ্যাঁ, এখন এই ভর্তৃহরি তার বাক্যপদীয়ের থার্ড অংশে একটা বড় চ্যাপ্টার লেখেন, যেটার ইংরেজি অনুবাদ ভিয়েনা থেকে প্রকাশিত হয়েছে। সেই বইটার নাম, সেই সব চ্যাপ্টারের নাম এই সম্বন্ধ সমুদ্দেশ সমস্ত বৌদ্ধরা পড়তেন। এই যে এখন একটা তৈরি হয়েছে বৌদ্ধ হিন্দু, এ সমস্ত কিছু ছিল না। বৌদ্ধরাও একটা দার্শনিক, চারবাকরাও দার্শনিক, জৈনরাও দার্শনিক, তারা সব পরস্পর বিরোধী, সমস্ত বিষয়ে বিপরীত ওপিনিয়ন। সেই বিপরীত খালি বৌদ্ধ আর নৈয়ায়িক নয়, নৈয়ায়িক আর মীমাংসক, নৈয়ায়িক আর অদ্বৈত বেদান্তিও তো কমপ্লিটলি অপোজিট। সবাই একসঙ্গে হঠাৎ একটা বিশ্ব হিন্দু হয়ে গেল, কিন্তু এসব কিচ্ছু ছিল না। তো এই কেন বলছি, ভর্তৃহরির ওন টিচার, ভর্তৃহরির টিচার ছিলেন বসুবন্ধুরও টিচার, তার নাম বসুরাত বলে একজন। বসুবন্ধু তো বৌদ্ধ, এরা সব জানতেন সব কটা দর্শন। আমরা যদি বৌদ্ধ যে সমস্ত বই হারিয়ে গিয়েছে,
যারা পাওয়া যায় না। তিব্বতে কিছু কিছু আছে, রাহুল সংকীর্তন বের করে নিয়েছিলেন। সেগুলোর যদি মূল জানতে চাই, বাচস্পতি মিশ্রকে পড়তে হয়। মিথিলার ব্রাহ্মণ একেবারে বৌদ্ধদের কচুকাটা করেছেন, কিন্তু কচুকাটা করবার আগে বৌদ্ধদের মতটাকে এত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। এটা একটা কালচার আমাদের দেশের। তোমাকে মত পাল্টাতে হবে না, কিন্তু তুমি যে কতটা প্রভাবিত, অভিনবগুপ্ত একদম খোলাখুলি বলেছেন। উনি তো শিব মানেন, ঈশ্বর মানেন, ঈশ্বর ও প্রত্যবিজ্ঞা বইয়ের নাম। আর বৌদ্ধরা আত্মা মানে না, নৈরাত্মবাদী, আমি বলে কেউ নেই। হ্যাঁ, মেঘ বলেছে যাবো যাবো, শেষ অবস্থা বৌদ্ধদের। আমি বলে মিলাই আমি। হ্যাঁ, ওর আর কিছু তো নেই, আমি চলে গেছে সব বৌদ্ধদের। সেই আত্মার যারা মানে না তাদের সঙ্গে তর্ক হচ্ছে সমস্ত যারা আত্মবাদী। ঈশ্বর মানে না, ইউনিভার্সাল জাতি, সামান্য লক্ষণ, একটা প্রপার্টি মানে না। যে কটা জিনিস এরা মানে, নৈয়ায়িকরা সব কটাকে ওরা ডিনাই করে। কিন্তু ওরা হচ্ছে সব থেকে কাছে, যাকে কে যেন আশিস নন্দিনা কে বলেছেন, ইন্টিমেট এনিমি। সব থেকে কাছাকাছি ওদের দুজনেই, একজন নয় এক। তো অভিনবগুপ্ত এদের খণ্ডন করবার আগে সেকেন্ড চ্যাপ্টারে বলছেন ঈশ্বর প্রত্যবিজ্ঞা, পূর্বপক্ষ গৃহাত, যারা আমাদের অপোনেন্ট তাদের ঘর থেকে অস্মাভির বহু অঙ্গীকর্তব্যম, অনেক কিছু অঙ্গীকার করতে হবে, নিতে হবে শ্রদ্ধার সঙ্গে। কিন্তু এই যে সম্বন্ধ সমুদ্দেশ, যাতে পদ আর তার অর্থ, ওয়ার্ড আর তার মিনিং, এর সম্বন্ধ নিয়ে উনি আলোচনা করবেন। ওই যে গলায় গলকম্বলওয়ালা, দুটো শিংওয়ালা, নানান রঙের চারটে পাওয়ালা একটা জন্তু, সেটার সঙ্গে গরু, এই কথাটার সম্বন্ধ কি? কোন গরুটা? লক্ষ লক্ষ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কাউস, যত অতীত ভবিষ্যতের কার গরু, সবাইকে নিয়ে কি আগে জেনে তারপরে গরু কথার মানে শিখতে হবে, না আমার ঘরের গোয়ালে যেটা আছে সেটা শিখলেই হবে? এইসব আলোচনা করেছেন, করে বলেছেন যে সম্বন্ধ জিনিসটা, আমি যে লিখেছিলাম, সম্বন্ধ এক পিছল মধ্যস্থ। পিছল কেন? সেটা জমিদার কুয়ো হতে পারে, জ্যোতি বসু, চন্দন বসু হতে পারে, হ্যাঁ, ভাগ্নে টাগ্নে হলে মমতা ব্যানার্জি অভিষেক হতে পারে, কত রকম হতে পারে। কিন্তু এদের মধ্যে রিলেশন হচ্ছে মাঝখানে। হলো তো? আর একটু অ্যাবস্ট্রাক্ট করলে, টাকা তার সঙ্গে লোভ। আমি এই রটাকে পেয়েছি এই আরের মতো, টাকার লোভ। মাঝে মাঝে এরকম লেগে যায়, ইংরেজির সঙ্গে বাংলারও লেগে যায়। হ্যাঁ, আর ARBর আরটা হচ্ছে র বাংলার। হ্যাঁ, শানুর বই। হ্যাঁ, টাকারও লোভ। এখানে কি মনে হচ্ছে? দুটো জিনিস। অ্যারিস্টটলের সময় থেকে, অ্যারিস্টটলের মেটাফিজিক্স, তার ডি ইন্টারপ্রিটেশন লজিক, সেই সময় থেকে তার প্রবলেম। এটার নামই হচ্ছে দ্য থার্ড ম্যান প্যারাডক্স। এটা দুজনকে বোঝা গেল, টাকাটা বুঝছি, লোভটা বুঝছি, এদের মধ্যে সম্বন্ধটা কি একরকমের লোভ না একরকমের টাকা? অর্থাৎ এটাকে নিয়ে টানাটানি, একে কখনো এদিকে নিয়ে যাচ্ছে, কখনো ওদিকে নিয়ে যাচ্ছে। ওই জন্য বলছি পিছল মধ্যস্থ, একে ধরা যাচ্ছে না। কারণ যেই আমি বলবো আসলে এখানে দুটো জিনিস নয়, তিনটে জিনিস আছে, টাকা, সম্বন্ধ, লোভ। যেই বলবো অমনি দাঁড়াবে টাকা R1, তারপরে হচ্ছে বিষয়তা, তারপরে R2, তারপরে লোভ। তিনটে জিনিস হয়ে গেল, মাঝখানে বিষয়তা, সম্বন্ধ। টাকা, বিষয়ে লোভ, বেড়ে গেল জিনিসটা। হ্যাঁ,
জ্যোতি বসু, পিতৃপুত্র সম্বন্ধ চন্দন বসু। তিনটে জিনিস হয়ে গেল, জ্যোতি বসু, পিতৃপুত্র সম্বন্ধ, চন্দন বসু। এবার জ্যোতি বসুর সঙ্গে পিতৃপুত্র সম্বন্ধকে যোগ করতে হবে। অ্যারিস্টটল বলছে এই ভয়ানক বিপদের ব্যাপার, এই একবার শুরু হলে পরে এই বাড়তেই থাকবে রক্তবীজের মতো। তার কারণ এই যদি হয় তাহলে রর সঙ্গে টাকার সম্পর্ক করতে হবে, রর সঙ্গে লোভের সম্পর্ক করতে হবে। এইখানে যদি আরেকটা R1 আর R2 করা হয়, এই R1 এর সঙ্গে টাকার সম্বন্ধ করতে হবে, এটা বাড়তেই থাকবে। হ্যাঁ, সব থেকে সহজ যে সম্বন্ধটা আমরা কেউ অস্বীকার করতে পারি না, এইটা এখানে রয়েছে, আমার হাতটা এখানে রয়েছে, এইবার আমি হাতটা দিয়ে এটাকে ধরলাম, এটার নাম সংযোগ সম্বন্ধ, কন্ট্যাক্ট। এটা কেউ ডিনাই করতে পারবে না। কিন্তু যখন একটা পরিবর্তন তো কিছু হয়েছে, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এই যে আমি টাচ করলাম, এর ফলে একটা পরিবর্তন তো হলো। সেই পরিবর্তনটা কি? এই দুটো ছাড়া আরেকটা কি তো এলো, তার নাম সংযোগ। এবার আমি যদি বলি এই দুটো সংযোগ সম্বন্ধ না থাকলে এই দুটো একসঙ্গে হতে পারতো না, এবার আমি জিজ্ঞেস করব এইটা আর সংযোগ সম্বন্ধ এদের মধ্যে যোগটা কে করলো? এবং আপনারা ভাবছেন যে খালি কথার খেলা হচ্ছে, তা নয়। বিরাট তর্ক। বসুবন্ধু এইরকম একজন দার্শনিক, মানে একা গোটা ভারতবর্ষের দর্শন চিন্তাটাকে একা রেভলিউশনাইজ করে দিয়েছেন বসুবন্ধু, তাও ছোট্ট একটা বইতে। তার নাম 20 ভার্সেস, বিংশতিকা। তার দ্বারা সব, তাতে একটা আর্গুমেন্ট আছে। বৈশেষিকরা এবং ডেমোক্রিটাস গ্রিক দেশে, বৈশেষিকদের একটু আগে ডেমোক্রিটাস পরমাণুবাদী ছিলেন। পরমাণুবাদের যুক্তি কি? যে কোনো একটা জিনিস নাও, সেটাকে ভাগ করা যায়, সেই যে ভাগটা, প্রত্যেকটা ভাগকে আবার ভাগ করা যায়। এই যে ভাগ করা, ডিভিশন, এটা যদি করতে থাকো করতে থাকো করতে থাকো, একটা না একটা জায়গায় এই বিভাজন প্রক্রিয়াটা শেষ হয়। সেটাকে আমরা বলি পরমাণু। আকে আর ভাগ করা যায় না, ওটা হচ্ছে সব থেকে ছোট জিনিস, যার আর অংশ হয় না, ওটাকে বলা হয় নিরংশ, পার্টলেস। তাহলে এইবার প্রশ্ন হবে, সেই পার্টলেস পরমাণুগুলো, আজকাল অনেকে সুপারফিশিয়ালি বলে ওরা মনে করতো অ্যাটমই শেষ, কিন্তু অ্যাটমকে তো ভাঙা যায়। যা ভাঙা যায় না, কোয়ার্ক, সেটাকেই ওরা পরমাণু বলবেন, যেখানে আর ভাঙা যায় না। সেটা যেই বর্তমান সায়েন্স বলছে যে না, মলিকিউলটা শেষ কথা নয়, অ্যাটমও শেষ কথা নয়, অ্যাটমের মধ্যে ইলেকট্রন, সেটাও শেষ কথা নয়, ইলেকট্রনের মধ্যে কোয়ার্কস আছে, সেটা শেষ কথা আপাতত। সেটা হচ্ছে নিরংশ, পার্টলেস। তো ধরা যাক ওই রকম, হ্যাঁ নিশ্চয়ই, যাই বলুন না কেন, ডাজন্ট ম্যাটার। এটা একটা কন্টেম্পোরারি একটা ফিজিক্সের পরিবর্তনশীল জায়গা। শুধু লেপটনস কেন, ডার্ক ম্যাটারের, যার মধ্যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক কিচ্ছু নেই, অর্থাৎ কোনো ফোটনস নেই সেখানে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু তার ইয়ে আছে, তার গ্র্যাভিটেশনাল পুল আছে, হ্যাঁ, অতএব তার একটা ম্যাস আছে। সেই ম্যাসটা কী দিয়ে তৈরি কেউ জানে না এখনো, হ্যাঁ, নানান রকম নাম আছে। নিউট্রিনো যেরকম প্রচণ্ড ভারী, নিউট্রিনো অত্যন্ত থিক ম্যাস। এগুলো কন্টিনজেন্ট ব্যাপারের দর্শনের বিষয়বস্তু নয়। কিন্তু কথা হচ্ছে কোথাও না কোথাও গিয়ে, ওয়েভের কথা হচ্ছে না, পার্টিকেলের কথা হচ্ছে। পার্টিকেল আর ভাঙা যাবে না, এরকম রাখা হবে। এটা সবাই মানত, পুরনো বৌদ্ধরাও মানত, বৈভাষিকরা। তাদের বলতো পরমাণু পুঞ্জবাদী, পরমাণুর পুঞ্জ দিয়ে জিনিস তৈরি হয়। ঠিক হলো? বসুবন্ধুর এই যুক্তিটা, হ্যাঁ, আপনাদেরকে কোনো মতে অডিয়েন্স পেয়েছি বলে বলছি, কারণ এই দর্শনের বাইরে এই কথা কেউ বলে না। কিন্তু এটা এত ইন্টারেস্টিং, সম্বন্ধ নিয়ে ব্যাপার।
এইবার বলছেন তা এটা তো ঠিক হলো না, কারণ এটাকে ভাঙা যায়, কিন্তু ভাঙা যায় না এরকম একটা কল্পনা সেন্টারে আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে আলাদা পরমাণু ওর সঙ্গে গিয়ে লাগলো, আর ওপর আর নিচ 6টা পরমাণু এই মাঝখানের পরমাণুটার গায়ে লেগেছে, লেগে একটা পুঞ্জ তৈরি হলো। বসু বন্ধু বলছেন, আচ্ছা একটু বড় করে এটা এনলার্জ করা যাক। এটা ওপর নিচ ধর, এই পরমাণুটা, উত্তর দিকের পরমাণুটা আর কেন্দ্রের পরমাণুটা, এরা কি সমগ্রভাবে একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে কোয়ালিস করে গেছে? হতে পারে না। তাহলে কি এটার একটা অংশ, ওই যে বাঁদর আর গাছের মতো, এটার একটা অংশ এটার একটা অংশে লেগেছে, আরে এদের তো অংশই নেই, পরমাণুর তো অংশ হয় না বাই ডেফিনিশন, তাহলে ওদের কি করে কন্ট্যাক্ট হবে? সংযোগ এমন একটা সম্বন্ধ যার নাম অব্যাপ্যবৃত্তি। কখনো দুটো জিনিস, এটা এত ইম্পর্টেন্ট কথা, আমি তো এটা রিলেশনশিপেও লাগাই। কেন? একটুখানি মেটাফরিক্যাল। যদি দুজন লোকের খুব ঘনিষ্ঠ সম্বন্ধ হয়, সংযোগ হয়, দুটো আলাদা অংশ থাকবে যেখানে সংযোগ নেই। যদি দুটো জিনিসের সংযোগ সম্বন্ধ হয়, তাহলে তাদের মধ্যে সংযোগের অভাবও আছে। If I touch you most intimately, there must be parts of me that doesn't touch you. হতেই হবে। সংযোগ যেখানেই থাকে সেখানেই সংযোগের অভাবও থাকে। বাঁদর আর গাছ দুটো পরমাণু সব জায়গায়, অর্থাৎ এইখানে এটার সঙ্গে এটার সংযোগ নেই, বাইরে ভেতরে আছে, তার মানে এটার পরমাণু রইল না। এই একটা যুক্তিতে উনি বলেছেন কোনো এক্সটার্নাল ওয়ার্ল্ড নেই, মেটেরিয়াল নেই। কেন না, এক্সটার্নাল ওয়ার্ল্ড থাকলেই সেটা ডিভিজিবল হবে, ভাগ হবে। ভাগ যদি হয় তাহলে এরকম ডক্ট্রিন হবে, তাহলে নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন হবে, ভাববাদ প্রমাণিত হয়ে গেল, আইডিয়ালিজম হয়ে গেল। এই একটা যুক্তিতে মূল কি আছে? সংযোগ সম্বন্ধটাকে বুঝতে না পারা। এটা তো সংযোগের মতন সহজ সম্বন্ধে হলো। এইবার একটা বলের মধ্যে একটা লাল শাড়িতে লাল রংটা সমবায় সম্বন্ধে থাকে, শাড়ির তন্তুগুলোর মধ্যে, থ্রেডগুলোর মধ্যে সমবায় সম্বন্ধে থাকে। সেই সমবায় সম্বন্ধ কি করে বোঝানো যাবে? ধর্মকীর্তি, বসুবন্ধুর পরে দিংনাগের পর ধর্মকীর্তি ওই সৌত্রান্তিক যোগাচার সম্প্রদায়ের, তিনি বই লিখলেন সম্বন্ধ পরীক্ষা। তার কাছ থেকে আমি এই নামটা নিই। পরীক্ষা মানে রিজেকশন। আমার শেষ হয়ে এসছে। উনি বলছেন একটা সম্বন্ধ 3 রকম হতে পারে। সম্বন্ধ কাকে বলে এটা আমি বারবার চেষ্টা করছি। একটা হচ্ছে পরতন্ত্রতা। আমার সঙ্গে যদি কারোর বন্ধুত্ব বা কোনো রকম সম্পর্ক হয়, এমনকি জমিদার আর তার জমি, আমার জমি যেমন আমার ওপর নির্ভরশীল, আমিও জমির ওপর নির্ভরশীল। পরস্পর নির্ভরশীলতা ছাড়া সম্বন্ধ হয় না। যেই নির্ভরশীল হবে ওই সম্বন্ধটা হচ্ছে তাদের পরতন্ত্রতা। এইভাবে উনি বুঝেছেন। দুটো আলাদা আলাদা রয়েছে, দুটো একটাকে ছেড়ে থাকতে পারে, তাকে সম্বন্ধ বলে না। সমবায় সেরকম। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে আছে যে একটা অদ্ভুত জিনিস, যেটা স্যার জন টেনিয়েল যিনি ইলাস্ট্রেশন করেছিলেন, তিনি করতে গিয়ে হিমশিম খেয়ে গেছেন। যে চেশায়ার ক্যাট বলে একটা বিড়াল আছে, সে বিড়ালটা এরকম মুখ ফাঁক করে দাঁত করে হাসছিল, গ্রিনিং ক্যাট, একটা দাঁত বের করে হাসছিল। আস্তে আস্তে লেজ থেকে আরম্ভ করে গোটা বিড়ালটার শরীর চলে গেল, অদৃশ্য, খালি হাসিটুকু থেকে গেল। এটা কি করে হয়? হাসি তো একা থাকে না,
আমি যদি বলি কোনো মুখ নেই, কোনো দাঁত নেই, কোনো শরীর নেই, হাসি ভেসে বেড়াচ্ছে, এটা হয় না। ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডই হয়, কথা বলেছে কোনো মানে হয় না। কেন না, হাসি সমবায় সম্বন্ধে মুখে থাকে। জানি না, কোনোইতেও থাকতে পারে, আমি কখনো কোনোই হাসি দেখিনি। পিকাসোর কোনো ছবিতে দেখা যাবে কোনোইটা হাসছে। অযান্ত্রিক ছবিতে গাড়ির হেডলাইট দুটো একটু হাসাহাসি করেছে, অনেক রকম ওর সঙ্গে ব্যঙ্গ করেছে। কিন্তু যাই হোক, আসল মূল হচ্ছে হাসি মুখ। হাসি হাঁটু হয় না, তার মানে মুখটা ছাড়া হাসিটা থাকবে না, হাসিটা ছাড়া মুখ থাকতে পারে। একদিকে সম্বন্ধ নির্ভরশীলতা, তাকে বলে সমবায় সম্বন্ধ, ইহ প্রত্যয়, একদিকে নির্ভরশীলতা। হ্যাঁ, আদার আদেও, এই জন্য ইহ হয়েছে। কিন্তু অযুত সিদ্ধ, অর্থাৎ জুতো সিদ্ধ নয়, আলাদা আলাদা করে তারা নয়। এইবার ধর্মকীর্তি বলছেন, যদি এই দুটো জিনিস, তাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠ, মানে দুটো জিনিস ছাড়া সম্বন্ধ হয় না, আমাকে এ আর বি দুটো পেতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যদি বি যতক্ষণ না আসছে ততক্ষণ এ না আসতে পারে, তাহলে তো এ আর বি দুটো আলাদা নয়। টু দি এক্সটেন্ট, যতটুকু পরিমাণে এদের পরস্পরের পরতন্ত্রতা আছে, এরা তো স্বতন্ত্র পদার্থ নয়। স্বতন্ত্র না হলে দুই হবে কি করে, দুই না হলে সম্বন্ধ হবে কি করে? এইরকম 12-14টা শ্লোকে উনি সম্বন্ধকে কচু কাটা করে দিয়েছেন। ওনার অনেক আগে নাগার্জুন কত বড় বিপ্লবী, বুদ্ধের মূল কথা সম্বন্ধ, প্রতীত্য সমুৎপাদ, একটা জিনিসের উপর একটা জিনিস ডিপেন্ড করে, একে বলে ডিপেন্ডেন্ট অরিজিনেশন। নাগার্জুন প্রতীত্য সমুৎপাদকে মূল মধ্যমক কারিকায় এক্সামিন করেছেন, করে বলছেন হয় না, হিউম্যান মতন। একটা কার্যের সঙ্গে কারণের সম্বন্ধটা ভাব অভাব দিয়ে প্রমাণিত হয়, এটা থাকলে ওটা থাকে, এটা না থাকলে ওটা থাকে না। এবার বলছেন ওগুলো আলাদা, একদম হিউম্যান মতন। হিউম অবশ্য 1000 বছর পরে, ধর্মকীর্তির থেকে 1000-এর থেকে একটু বেশি। কিন্তু হিউম বলছেন একটা বিলিয়ার্ড বল গেল, তার পেছনে আরেকটা বিলিয়ার্ড বল গেল, এটাই ওটাকে ঠেললো, এটা বলা যাবে না। ওই দুটোর মধ্যে আর কোনো তৃতীয় সম্বন্ধ নেই, সম্বন্ধটা মনের কল্পনা মাত্র। বলে শেষ করছেন খুব সুন্দর, একেবারে প্রথমেই এই ভার্সটা আছে, এটি অমিশ্রা স্বয়ং ভাবা। ভাবগুলি, যত জগতের এন্টিটিস আছে, রিয়ালিটিস, তাগুলো অমিশ্র, একটা আরেকটার সঙ্গে মেশে না, তারা আনমিক্সড, আনরিলেটেড, আলাদা আলাদা। তান যোজয়তি কল্পনা, তাকে কল্পনা আমাদের তাদেরকে মিশিয়ে মিশিয়ে ভাবে। তার মানে সমস্ত সম্বন্ধ কাল্পনিক, বাস্তব সম্বন্ধ নেই। এইবার প্রত্যভিজ্ঞা দর্শনে ভর্তুরি ধর্মকীর্তি, এইবার আরেকটা বই লিখলেন, তার নাম সম্বন্ধ সিদ্ধি। উনি বললেন, তোমরা বুঝতে পারোনি বৌদ্ধরা, তোমরা বুঝতে পারোনি, অনেক দূর এগিয়েছ, কিন্তু তোমরা কেন বুঝতে পারোনি? তার কারণ তোমরা জানো না যে পরস্পর সাপেক্ষতা, একটার জন্য আরেকটার একটা আকুতি, এটা ছাড়া আমার চলবে না। রং ফুল খুঁজছে, লাল টকটকে রংটা কোথায় জবা ফুল আছে খুঁজছে, এইভাবে জগৎটাকে বুঝতে হবে চেতনার আলোকে। আমার চেতনা নয়, সাবজেক্টিভ নয়, ওই নিজের জিনিসগুলো পরস্পরের। তো উনি বলছেন, সে খুব সুন্দর শব্দ বের করেছেন, উনি বলছেন
পরস্পরের প্রতি উন্মুখ হয়ে আছে। এক একটা জিনিস আছে যেটা মানে আমি এইভাবে ভাবি জিওমেট্রিক্যালি, যে এরকম জিনিস হলে তাদের সম্বন্ধ ভালো হয় না। কিন্তু ওইগুলোকে কি বলে, ওই যে কাঠের কতগুলো বাচ্চাদের দেওয়া হয় একসঙ্গে লাগিয়ে করে, কি বলে, জিগসো পাজল। তো কিন্তু যদি এরকম হয় যে এই জিনিসটা এরকম আর এইটা খুঁজে পাওয়া গেলে ব্যাস, এইরকম মানুষও আমরা খুঁজছি, যেখানটায় আমার একটা গর্ত আছে সেখানটায় যদি কারো ফোলা থাকে, সেই গর্ত আর ফোলা মিশে সম্বন্ধ হয়। তুমি বলছেন এটা চেতনাতে থাকে, আর কোথাও থাকে না। তো উনি উল্টো দিক থেকে আরম্ভ করছেন, এইবার বলছেন ওনার ভাষাতে, পূর্ণ চিৎস্বরূপ পর্যালোচনা অক্ষমা, যারা অক্ষম, সমস্ত জগৎটা যে পূর্ণ চেতনায় সর্বদা বিজবিজ করছে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে, একটা চাকরকে উনি ছোটবেলায় জিজ্ঞেস করেছিলেন, জোড়াসাঁকোর, যে ভাই ভগবান ঈশ্বর কোথায়? তখন সেই চাকরটা বলেছিল, দেখতে পাচ্ছ না চারিদিকে বিজবিজ করছে। পূর্ণ চিৎস্বরূপ পর্যালোচনা অক্ষমা তাবর মাত্র, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে দেখছে সে সেপারেটলি। অভিনিবেশেন সম্বন্ধ পদার্থ প্রত্যাখ্যান, সম্বন্ধের পদের কোনো অর্থই নেই। এই প্রত্যাখ্যানকারীন অসম্বদ্ধাবিনা অভিমানিন, তাদের কথাগুলো অসম্বদ্ধ প্রলাপ হয়ে যাচ্ছে। বৌদ্ধদের বলছেন অসম্বদ্ধ প্রলাপ। কেন? অপেক্ষা পারতন্ত্রম চ, জড়াত্মনু, জড়দের অপেক্ষা থাকে না। একটা জড় আরেকটা জড় পদার্থকে অপেক্ষা করে না। কিন্তু যখন পার্টিকেলের মধ্যে অবজারভারের কনসাসনেস ঢুকে বসে আছে, যদি দেখা যায় প্রত্যেকটা পরমাণু কণার মধ্যে কোনো না কোনো চেতনার অংশ রয়েছে, আমার তোমার চেতনা নয়, কোনো ঈশ্বরের চেতনারও আনবার দরকার নেই, তাদের মধ্যে শুধু চেতনা নয়, তাদের মধ্যে একটা পরস্পরের প্রতি অপেক্ষা যদি দেখানো যায়, তাহলে সম্বন্ধকে অস্বীকার করা যাবে না। ওইটা দিয়ে শুরু করতে হবে। সম্বন্ধময় আমাদের লোকযাত্রা, সেই সম্বন্ধকে যেভাবে ব্যাখ্যা করা যায়, তার জন্য যদি দরকার হয় সমস্ত কিছুকে চেতন বলে মানতে হবে। তখন আমরা দেখতে পারবো যে সম্বন্ধটা তৃতীয় পদার্থ নয়। ওই যে প্রথমে যে বলা হয়েছিল যে একটা থামতে পারা যাচ্ছে না, অনবস্থা হচ্ছে, সেইটার দরকার নেই। হ্যাঁ, ব্যাস। আর আমার 3 মিনিট আছে, আমি বলছি। সম্বন্ধ সমুদ্দেশ অধ্যায়ের শেষ দিকে ভর্তৃহরি বলতে বাধ্য হয়েছেন যে সম্বন্ধ ব্যাপারটা কখনো আলাদা একটা সম্বন্ধবাচক একটা শব্দ দিয়ে কখনো আমরা নির্দিষ্ট করতে পারবো না। যদি করি তাহলে দুটোর মধ্যে সম্বন্ধটা 3টের মধ্যে হয়ে যাবে, ওটার নাম দেওয়া ঠিক নয়। হ্যাঁ, তো উনি বলছেন যখন আমরা বলি এই যে কালো মতন ওপরে খুলে যাচ্ছে, রোদ থেকে বৃষ্টি থেকে আটকাচ্ছে, এই জিনিসটা হচ্ছে ছাতা কথাটার অর্থ। ওই ছাতা কথাটার ওইটার মধ্যেই সম্বন্ধ বলা থাকবে। ষষ্ঠী বিভক্তি যেটা অ্যাপোস্ট্রফি এস, ওই ইতি অস্যায়ম অস্য অয়ম বাচ্য, এইটা হচ্ছে এই কথার মানে। ইতি ষষ্ঠ্যা প্রতীয়তে, আলাদা করে আবার একটা পদার্থকে পশ্চুলেট করে, ঠিক আছে এদের মধ্যে বাচ্যবাচক একটা সম্বন্ধ, তাহলে চা একদিকে, গয়ক আর গো আরেকদিকে, মাঝখানে বাচ্যবাচক সম্বন্ধ, তাদের আবার সম্বন্ধ, এসব করার দরকার নেই। কেন না, গো কথাটা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে সবসময় খুঁজছে তার মানেটাকে, শব্দগুলি তাদের মানেটাকে খুঁজছে। আর
ভট্টিহরির নিজের মত হচ্ছে, জগতে যখন কোনো ভাষাও ছিল না, তখনও জগতের সমস্ত পদার্থ, স্বর্গ মর্ত্য পাতাল, সব দিকে জড়ের থাকে না, একটা আরেক দিকে যাচ্ছে। হ্যাঁ, একটা খুব আনলাইকলি কোটেশন দিয়ে আমি আমার কথা শেষ করছি। সেটা ভট্টিহরিরও নয়, উৎপলদেবেরও নয়, ধর্মকীর্তিরও নয়। আমরা সকলে জানি যে লুডভিগ উইটগেনস্টাইন তার জীবনের প্রথম দিকে একটা খুব কাঠখোট্টাভাবে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস বইয়েতে বলেছিলেন যে আসল মিনিং হচ্ছে দি অবজেক্ট। হ্যাঁ, দিস পেন, এটা একটা প্রপার নেম, আর এই যে জিনিসটা হাতে ধরে আছি এটা হচ্ছে তার মিনিং। তো মিনিং ইজ দি অবজেক্ট নেমড বাই এ ওয়ার্ড। একটা শব্দ যে জিনিসটার নাম, সেই জিনিসটাই হচ্ছে শব্দের মানে। এইটা প্রকাশ হলো, এর জন্য উনি অনেক ধন্যবাদ পেলেন। এখন আমরা পড়াই বইটা, উনি সম্পূর্ণ এই জিনিসটাকে রিজেক্ট করে দিলেন, করে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস বলে বই লিখলেন। তাতে লিখলেন না, শব্দের মানে আরেকটা অবজেক্ট নয়, শব্দের মানে হচ্ছে তার ব্যবহার, ইউজ অফ দ্য ওয়ার্ড, এটার নাম হয়ে গেল। দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইজ দ্য ইউজ অফ ইন দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু এরও পরে এই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনসের 250 রিমার্ক নাম্বার 250 ওনার একটা অদ্ভুত সুন্দর কথা আছে, যেটা দিয়ে আমি শেষ করতে চাই। সেখানে উনি বলছেন, মিনিং ইজ লাইক গোয়িং আপ টু সামওয়ান। কারোর কাছে গিয়ে একটু কাছে যাওয়া, এটার নামই মিনিং। শব্দ আর অর্থের সম্বন্ধ নিয়ে বাকি সব সম্বন্ধ তৈরি, আর সেই শব্দ আর অর্থের সম্বন্ধ হচ্ছে একটা চেতন পদার্থ আরেকটা চেতন পদার্থের দিকে যাচ্ছে। এই রকম একটা জিগস পাজেলের সমাধান হচ্ছে জগৎটা। এবং এই মুহূর্তে, এই গতকাল পরশু পর্যন্ত আমি নতুন একটা কথা ভাবার চেষ্টা করছি, কিছুতেই দাঁড়াচ্ছে না। সেটা হচ্ছে আসল সম্বন্ধ হচ্ছে প্রশ্ন আর তার উত্তরের মধ্যে। সমস্ত জগৎটা হচ্ছে প্রশ্নময়, আর প্রশ্ন জিনিসটা উত্তরকে খোঁজে। তো প্রশ্ন তো একা থাকে না, প্রশ্ন উত্তরকে খুঁজছে। যেই উত্তরটা আসবে আরেকটা প্রশ্ন তার থেকে হবে। এই প্রশ্নময়তা বুঝতে পারলে তখন আর আমরা জগতের জিনিসগুলোকে আলাদা 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 করে দেখব না। আমরা ভাবো এটা কি জিজ্ঞেস করছে। সমস্ত জিনিসটা জিজ্ঞাসাময়। কাজেই ব্রহ্মসূত্রের প্রথম সূত্রেতেই সমস্ত কথাটা বলা হয়ে গেছে। অথাতো ব্রহ্ম